সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে অপতৎপরতা হয়েছে শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান। 4 দশক ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি আস্থা এবং নির্ভরতার নাম। বিজিবি ও স্থানীয়দের শক্ত অবস্থানে পুশিন থেকে পিছু হটছে বিএসএফ, যে কোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা বিরোধী দলের। আমাদের যে বিজেপি ইতিমধ্যে 26টি জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। প্রত্যাশার চেয়ে বেশি কর ছাড় দিচ্ছেন অর্থমন্ত্রী। আসছে বাজেটে বাড়ছে ব্যক্তির কর মুক্ত আয় সীমা, 7টি পণ্যে কমছে উৎসে কর। 8 দিনে 6 নবজাতকের মৃত্যু নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের জবাবে সন্তুষ্ট নয় সরকার, বললেন স্বাস্থ্যমন্ত্রী। অপরাধ বিবেচনায় সিদ্ধান্ত কাল। অনেক গল্প কাহিনী ওনারা করেছেন যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির তামিমা। কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি বাদীপক্ষ, বললেন আইনজীবী। হেলিকপ্টার ভূপাতিতে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা যুক্তরাষ্ট্রের, জবাবে 2 দেশে মার্কিন স্থাপনায় তেহরানের আঘাত। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনের সাথে আছে আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পুশিন প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা, সাথে রয়েছেন স্থানীয়রাও। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় রাত দিন পাহারা এবং টহল জোরদার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। সীমান্তে এভাবেই রাত দিন কঠোর পাহারায় বিজিবি সদস্যরা। পুশিন প্রতিরোধ সহ যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে সীমান্তে। লালমনিরহাট সীমান্তের কাঁটাতারের ব্যারের আলো নিভিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এই ঘটনার পর কড়া অবস্থানে বিজিবি সদস্যরা, সাথে পাহারায় স্থানীয়রাও। যদি আইসি তা আমরা প্রতিরোধ করবো, আমরা বাধা করবো, আমরা লাঠি ছোটায় তাদের আসতে দেবো না, কোনো বিএসএফ ভয় করবো না। বিএসএফ আমরা ভয় পাই না, নিজের মতো স্বাস্থ্য সেবা থাকি। আমরা পাঁচ যখন করে যেতে আমরা রাস্তাঘাটে লাইন ঘুরে দাঁড়িয়ে থাকি। গত কয়েকদিন ধরে কুড়িগ্রাম জেলার রৌমারী সীমান্তেও পুশিন ঘিরে শুরু হয়েছে উত্তেজনা। মঙ্গলবার গভীর রাতে সীমান্তের সার্চ লাইট বন্ধ করে পুশিনের চেষ্টা ব্যর্থ হয় বিএসএফ এর। স্থানীয়দের সহায়তায় রুখে দেয় বিজিবি সদস্যরা। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে বিজিবির সাথে আমরা সচরাচর অ্যাক্টিভ সতর্ক অবস্থানে আছি। এদিকে মেহেরপুর সীমান্তেও একই চিত্র। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত গ্রামবাসীরা বিজিবির সঙ্গে সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছেন। স্থানীয় জনগণ এবং বর্ডার গার্ড বাংলাদেশের যৌথ প্রচেষ্টা এই ধরনের পুশিন সংক্রান্ত যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য সর্বদা সজাগ আছে। এদিকে জামালপুর সীমান্তে আবারও একজনকে পুশিনের চেষ্টা করা হলে তা প্রতিহত করতে সক্ষম হয় বিজিবি। টেক্সট রিপোর্ট, নিউজ 24। দর্শক, পুশিন নিয়ে আরো খবরাখবর জানাতে আমাদের সহকর্মীরা একে একে আমাদের সঙ্গে যুক্ত হবেন। শুরুতেই যাচ্ছি লালমনিরহাটে, রয়েছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, জানাবেন শূন্য রেখায় কেউ অবস্থান করছে কিনা এবং বিজিবি এবং স্থানীয়দের অবস্থান এখনো রয়েছে কিনা সেখানে। নাফিসা, আপনি জানেন যে এই লালমনিরহাট সীমান্তে বিশেষ করে যে কঠিনভাবে কড়া পাহারায় রয়েছে সাধারণ মানুষ এবং বিজিবি। এই বিজিবির কড়া পাহারায় কিন্তু ভারতীয় বিএসএফ বারবার ব্যর্থ হচ্ছে পুশিনের। আপনারা জানেন যে গতকালকে আজিতবাড়ি উপজেলার দুর্গাপুর সীমান্তে কিন্তু কাঁটাতারের বেড়ার আলো নিভিয়ে পুশিনের চেষ্টা করছিল, কিন্তু সেটি গ্রামবাসী এবং বিজিবির কারণে তা প্রত্যাহার হয়েছে। আমি যে সীমান্তে রয়েছি এটি হচ্ছে লালমনিরহাটের হাতীবন্ধা উপজেলার 888 নং মেইন পিলারের। এখানে দিয়েই কিন্তু পুশিনের চেষ্টা করে ভারতীয় বিএসএফ, কিন্তু এখানকার স্থানীয়দের কঠোর অবস্থান এবং বিজিবির কঠোর অবস্থানের কারণে কিন্তু তারা পিছু হচ্ছে। এবং আমরা আপনাদের সাথে দেখা যায় স্থানীয় একজনের সাথে কথা বলতে চাই। কি অবস্থায় রয়েছেন, আপনার সাথে কথা বলতে চাই। কি অবস্থায় রয়েছেন পুশিনের বিষয়ে? আমরা তো আমাদের এলাকা থেকে আমরা অনেক আছি যে এভাবে যদি বাংলাদেশে যদি আমাদের ভারত থেকে যদি লোক যদি আমাদের বাংলাদেশে পাঠাই দেয় তাহলে তো আমাদের বাংলাদেশের অবস্থা ততটা ভালো হবে না। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন স্থানীয় কিন্তু বলছে যে পুশিন রোধে কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি কুড়িগ্রামের সূর্যের কাছে,
সেখানকার সংবাদ জানতে। ধন্যবাদ রবিউল, আপনি যেটা বলছিলেন কুড়িগ্রামে ঠিক একই পরিস্থিতি বিরাজ করছে। আমরা গতকাল থেকে আমরা লক্ষ্য করছি যে পুশিনের যে ঘটনাগুলো, সীমান্তে মানুষ জড়ো করা, পার করে দেওয়ার চেষ্টা, লাইট সার্চ লাইট অফ করে দেওয়া। তো আমরা লক্ষ্য করলাম যে গতকাল এই পরিবেশটা ছিল না, কিছুটা স্থিতিশীল ছিল। আপনার জন্য বলে রাখি যে কুড়িগ্রামে প্রায় 9টা উপজেলা, এই 9টা উপজেলার মধ্যে 7টা উপজেলায় সীমান্ত, প্রায় 278 কিলোমিটার ব্যাপী সীমান্তে 3টা জেলা এই সীমান্তগুলো নজরদারি করছে। এর মধ্যে জামালপুর, কুড়িগ্রাম এবং লালমনিরহাট বিজিবি, এই 3 জেলার যে বিজিবি জওয়ানরা তারাই এই সীমান্ত নজরদারি করছে। এখন তার সাথে সাথে আমাদের যে স্থানীয় জনগণ তারাও তাদের সাথে আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা, আপনার কাছে। হুমায়ুন এবং রবিউল, ধন্যবাদ আপনাদের। সীমান্তে পুশিন বন্ধ ও হত্যার প্রতিবাদে 11 দলীয় ঐক্য সীমান্তবর্তী জেলা ও ঢাকায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জাতীয় নীতি ও পলিসির সাথে সাংঘর্ষিক, যে কোনো মূল্যে পুশিন প্রতিহত করবে বিরোধী দল। দুপুরে এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা জানান। বিভিন্ন পয়েন্টে সীমান্তে এতগুলো লোক জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের বিজিবির সাথে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে। বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ জানাবো বা পরামর্শ দিব, বিজিবিকে শক্তিশালী করতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের বিজিবিতে ড্রোন ডেপ্লয়মেন্ট হয়েছে, বিভিন্ন নতুন ভেহিকল, পেট্রোল কার ডেপ্লয়মেন্ট করেছে সরকার। প্রায় 60,000 বিজিবি হলো বর্ডারে ডেপ্লয়মেন্ট হয়েছে। আমরা মনে করি সরকার আরো শক্তিশালী পদক্ষেপ নেবে। সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ও ঐক্য নষ্ট করতে দেশে বিদেশে নানা সময় অপতৎপরতা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। সরকার প্রধান আরও বলেন, অতীত চর্চা নয়, বরং তা থেকে শিক্ষা নিয়ে সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলতে হবে। 1988 সাল থেকে জাতিসংঘের অধীনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখছে বাংলাদেশ। রাজধানীর সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শান্তিরক্ষা মিশনে 175 জন শহীদ পরিবার এবং আহতদের প্রতি সহমর্মিতা জানান তিনি। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে 1988 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের 175 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন, আহত হয়েছেন অনেকে। আমি আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করছি। হতাহতদের সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সহানুভূতি এবং সমবেদনা। সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ও ঐক্য নষ্ট করতে দেশ বিদেশে নানা সময় অপতৎপরতা হয়েছে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। অতীত চর্চা নয়, বরং তা থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। বিভিন্ন সময় নানা রকম ঘটনায় সশস্ত্র বাহিনীর ঐক্য বিনষ্টের তৎপরতা চললেও 2009 সালের ফেব্রুয়ারি মাসে সশস্ত্র বাহিনীর উপরে সর্বগ্রাসী আঘাতটি এসেছিল। ইউনিফর্মধারী বাহিনীর জন্য প্রধান বার্তাটি হল প্রফেশনালিজম, ইউনিটি, ডিসিপ্লিন এবং চেইন অফ কমান্ড ছাড়া সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকা কঠিন। সুতরাং শুধু অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী মেজর স্বাধীনতার ঘোষণা করেছিলেন উল্লেখ করে এই গৌরব যাতে ম্লান না হয় তা নিশ্চিতে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের জন্মযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল ঐতিহাসিক। সেনাবাহিনীর একজন মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আমি বিশ্বাস করি এই গৌরব এবং অহংকার অবশ্যই
আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস। সুতরাং এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয়, সেটি রক্ষা করা অবশ্যই সশস্ত্র বাহিনীর কর্তব্য। অনুষ্ঠানে শহীদ শান্তিরক্ষী পরিবার ও আহত শান্তিরক্ষীদের হাতে সম্মাননা তুলে দেন সরকার প্রধান। প্রতি বছর 29 মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হলেও ঈদুল আজহার ছুটির কারণে বাংলাদেশে বুধবার দিবসটির আয়োজন হলো। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দিল্লিতে বিজিবি ও বিএসএফ এর 57তম মহাপরিচালক পর্যায়ের 4 দিনের সম্মেলনের আজ তৃতীয় দিন। আলোচনায় অবৈধ পুশিন ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ। বৈঠকে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি হত্যা বন্ধ, মাদক ও অস্ত্র চোরাচালান রোধ এবং 150 গজের মধ্যে অবৈধ অবকাঠামো নির্মাণ বন্ধেরও জোর দাবি জানিয়েছে বিজিবি। নতুন সরকার গঠনের পর দুই বাহিনীর এটিই প্রথম শীর্ষ বৈঠক। আগামীকাল যৌথ দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে 4 দিনের এই সম্মেলন। আসছে বাজেটে বড় ধরনের কর ছাড় দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাড়ছে ব্যক্তির করমুক্ত আয়সীমা, অপরিবর্তিত থাকছে কর্পোরেট কর হার। নিত্যপণ্যের দাম কমাতে 60টি পণ্যে কমছে উৎসে কর। ব্যবসার ব্যয় কমাতে আসছে বাজেটে শুল্ক কর ছাড়ে উদার সরকার। এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। আসছে ইতিহাসের সবচেয়ে বড় খরচের বাজেট। 9,38,000 কোটি টাকার এই ব্যয় পরিকল্পনায় অর্থ সংস্থানে বড় নির্ভরতা এনবিআর এর রাজস্ব খাতে, কিন্তু সেখানে বড় ছাড় নিয়ে আসছেন অর্থমন্ত্রী। নিত্যপণ্যের দাম কমিয়ে জনগণকে স্বস্তি দিতে চাল, গম, মশলা সহ 60টি পণ্যে উৎসে কর কমিয়ে 0.5% করার প্রস্তাব থাকছে। বিপরীতে করমুক্ত আয়সীমা 25,000 টাকা বেড়ে হচ্ছে 3,75,000 টাকা। ব্যবসায়ীদের স্বস্তি দিতে অপরিবর্তিত রাখা হচ্ছে কর্পোরেট কর হার। কর অব্যাহতি দেয়া হচ্ছে সব ধরনের ফ্রিল্যান্সিং আয়ে। কন্টেন্ট ক্রিয়েশন আয়ও থাকছে করমুক্ত। সৌরবিদ্যুতের উৎপাদন 2035 সাল পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব করা হতে পারে। ব্যবহারকারীদের বিল পরিশোধেও থাকছে 5% রেয়াত সুবিধা। উপকরণ আমদানি 2031 সাল পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব করতে পারেন অর্থমন্ত্রী। ইলেকট্রিক গাড়ির রেজিস্ট্রেশনে আগাম আয়কর 2 লাখ টাকা থেকে কমিয়ে সর্বোচ্চ 1 লাখ টাকা করা হচ্ছে। এর বাইরে কর রেয়াত পাবে স্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। জনস্বাস্থ্য বিবেচনায় কিডনি ডায়ালিসিস ফিল্টার আমদানিতে থাকা 5% আগাম কর প্রত্যাহার হচ্ছে। স্বর্ণ অলংকার সরবরাহে 5% উৎসে কর কমিয়ে 0.5% করা হতে পারে। স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনে 22টি কাঁচামালের বিদ্যমান উৎসে কর কমে হচ্ছে 1%। দেশীয় শিল্প বিকাশে টিভি, ফ্রিজ ও কম্পিউটার সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে কর অব্যাহতি সুবিধা বাড়ানোর প্রস্তাব করা হতে পারে। রপ্তানি আয়ে নগদ প্রণোদনের উপর থাকা 10% উৎসে কর কমিয়ে 5% করার প্রস্তাব করা হতে পারে। এছাড়া বিদ্যুৎ ক্রয়ের উপর উৎসে কর কর্তনের হার কমিয়ে 3% করা হতে পারে। রিসাইকেলড পণ্য ও কাঁচামালের ব্যবহার 3% থেকে কমিয়ে 1% করা হচ্ছে। মোটরসাইকেল নিবন্ধনে TIN বাধ্যতামূলক করা হচ্ছে, তবে দিতে হবে না নবায়ন কর। মোবাইল নেটওয়ার্ক সেবা খাতে উৎসে কর কর্তনের হার 10% করার প্রস্তাব করা হতে পারে। শিল্পের কাঁচামাল আমদানিতে উৎসে অগ্রিম কর 5% থেকে কমিয়ে 4% করার প্রস্তাব হতে পারে। স্টার্টআপ, প্রযুক্তি নির্ভর ব্যবসার ক্ষেত্রে থাকছে না টার্নওভার ট্যাক্স। এসএমই খাতেও আছে সুখবর, করমুক্ত থাকছে 50 লাখ টাকা পর্যন্ত টার্নওভার থেকে অর্জিত আয়। পরিবহন, ক্যারিং ও গাড়ি ভাড়া সেবা খাতে উৎসে কর 5 থেকে কমিয়ে 2% করা হচ্ছে। সব মিলে এবারের বাজেটে প্রত্যাশার চেয়েও বেশি কর ছাড় দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষ শোকজের যে জবাব দিয়েছে তাতে সরকার সন্তুষ্ট নয়।
এমন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। মন্ত্রী বলেন, সবই অস্পষ্ট তথ্য দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ব্যাপারে আলোচনা করে কি ব্যবস্থা নেওয়া যায় শিগগিরই সেই সিদ্ধান্ত নেওয়া হবে। গত 4 জুন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসানের সই করা এক চিঠিতে শোকজ করা হয়েছিল। প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা আজকে সংসদের ফাঁকে মিটিংয়ে বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। গতানুগতিক নয়, বৃক্ষরোপণ কর্মসূচিকে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন ও সবুজ বিপ্লবের মাধ্যম হিসেবে বিবেচনা করতে হবে আহ্বান জানিয়েছেন ডাক্তার জোবাইদা রহমান। বলেছেন, আগামী প্রজন্ম বিজ্ঞান মনস্ক হলে বহু সমস্যার সমাধান করা সম্ভব। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন তিনি। পৃথিবীর উষ্ণতা বাড়ছে, গলে যাচ্ছে বরফ। গবেষণা বলছে সমুদ্রপৃষ্ঠে পানির উচ্চতা 1 সেন্টিমিটার বাড়লে ডুবে যাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের অনেকটা। প্রকৃতির এমন অস্বাভাবিক আচরণ মোকাবেলায় আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণের এ কর্মসূচিতে শামিল হয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে এই কর্মসূচি এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ডাক্তার জুবাইদা রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান বলেন, পরিবেশ রক্ষায় শিক্ষক এবং শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সুন্দর নিবিড় সৌন্দর্যে নির্মল হবে এদেশের প্রতিটি গ্রাম, প্রতিটি শহর। বৃক্ষরোপণকে শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে বরং জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের এক সবুজ বিপ্লবে রূপান্তর করা যায়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী রেখে যাওয়ার দৃঢ় অঙ্গীকারের কথা জানান ডাক্তার জুবাইদা। মেধার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে প্রতিযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। সুস্থ প্রতিযোগিতা সমাজে উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলবে। প্রাণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে নতুন ইনোভেশনের মাধ্যমে। প্রকৃতির বিরূপ আচরণ রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান বক্তারা। একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, এরকম একটি বাংলাদেশ বিনির্মাণ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিয়ে করে অপরাধ করেননি ক্রিকেটার নাসির হোসাইন এবং স্ত্রী তামিমা সুলতানা। মামলা থেকে তাদের খালাসের রায় দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জসিতা ইসলামের আদালত এই রায় দেন। ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ব্যভিচারের এই মামলা করেছিলেন তামিমার সাবেক স্বামী রাকিব হোসেন। বিচার শুরুর 4 বছরেরও বেশি সময় পর সেই অভিযোগ খারিজ করে দিল আদালত। মামলায় বলা হয়, 2011 সালের 26 ফেব্রুয়ারি তামিমা ও রাকিব বিয়ে করেন। তাদের 8 বছরের একটি মেয়ে সন্তানও রয়েছে। কিন্তু রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় 2020 সালের 14 ফেব্রুয়ারি তামিমা ও নাসির বিয়ে করেন। ক্রিকেটার নাসির হোসাইনের বিরুদ্ধে আনিত বেবিচার ও প্রলুব্ধ করার অভিযোগ প্রমাণিত হয়নি। তামিমা সুলতানা তার বিরুদ্ধে আনিত যে অভিযোগ সেগুলো বাদী প্রমাণ করতে পারেননি। আসামি তামিমা সুলতানা ডিভোর্স না দিয়ে রাকিব হাসানকে বিয়ে করেছেন এবং তিনি যে ডিভোর্সের কাগজগুলো জালিয়াতির মাধ্যমে বানিয়েছেন সেটারও সত্যতা পেয়েছে। এখনো নিয়ন্ত্রণে আসছে না হামের সংক্রমণ। হাম উপসর্গ নিয়ে সিলেটে আরও এক শিশু প্রাণ হারিয়েছে। এ নিয়ে হামে মৃত্যুর সংখ্যা 600 ছাড়ালো। প্রতিদিনই হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে অসংখ্য শিশু। বাড়তি রোগীর চাপে সেবা দিতে হিমশিম অবস্থা স্বাস্থ্যকর্মীদের। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে শিশুদের বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকদের। শিশুদের টিকা দেয়া ও পুষ্টিকর খাবার খাওয়ার বিষয়ে জোর দিচ্ছেন তারা। ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। একই সাথে সবাইকে যার যার অবস্থান থেকে নিজেদের আশপাশের পরিবেশ, বাসা বাড়ি এবং কর্মক্ষেত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
সকালে জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসকদের সংগঠন ড্যাবের অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী। ডেঙ্গু বাড়লে চিকিৎসকদের যে কোনো কিছুর প্রয়োজনে তাৎক্ষণিকভাবে জানালে সেই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ড্যাবের চিকিৎসক নেতাদের সামনে স্বাস্থ্য খাতের উন্নয়ন ও দেশ গঠনে জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন তিনি। যার যার অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ডেঙ্গুর প্রোটোকল মেনটেন করা, প্লাজমা লিকেজের সাথে সাথে ফ্লুইড দেওয়া যাতে করে শকে না চলে যায়, এই জিনিসগুলো আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের বলবেন। যদি প্রবলেম হয়, রোগী বেশি হয়ে যায়, আমাদেরকে জানাবে, আমরা যেমনি পারি ডাক্তার দিব, প্রয়োজনে আপনাদেরকে বাইটে দিব। কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, রায় যে কোনো দিন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। গত 7 জুন এই মামলার 4 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন। এদিন রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় ফের সাফাই সাক্ষ্য দিবেন আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এদিকে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় অধিকতর তদন্তের স্বার্থে 71 টিভির লাইসেন্স সহ যাবতীয় নথি চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন ব্যাংকটির একদল গ্রাহক। এর আগে বুধবার সকাল 11টায় রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারী গ্রাহকরা। আর এ সময় সচিবালয়ে অভিমুখে যাত্রা করলে পল্টন এলাকায় পুলিশের বাধার মুখে পড়েন তারা। এরপর সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে 10 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন এবং বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে নতুন পর্ষদ গঠনের দাবি জানান। গ্রাহকরা আতঙ্কিত এবং গ্রাহকরা নিজেরা তাদের টাকা তুলে নিচ্ছে, ফলে ব্যাংকটা এখন আবার একটা সংকটের দিকে যাচ্ছে। এই কারণে আমরা মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি, অতি দ্রুত এই চেয়ারম্যানকে অপসারণ করে একজন দক্ষ যোগ্য ব্যক্তি যিনি সকলের কাছে গ্রহণযোগ্য তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া। আমরা যখন একবার গ্রাহকরা প্রতারিত হয়েছি, সুতরাং সেই এসালামের একজন দোসরকেই আবার ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করতে হবে, এটা আমরা শর্তের মধ্যে ভূত দেখতেছি। গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়ক মহাসড়কে 3 চাকার নিষিদ্ধ যানবাহনের দৌরাত্ম্য যেন বেড়েই চলেছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল, তৈরি হচ্ছে তীব্র যানজট, সেই সাথে বাড়ছে দুর্ঘটনা। সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ জনগণের। এদিকে সরকারি সিদ্ধান্তের দোহাই দিয়ে এড়ানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ। সজীব হোসাইনের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। মহাসড়ক জুড়ে রং বেরঙের 3 চাকার নিষিদ্ধ যানবাহনের অবাধ বিচরণ, যত্রতত্র যাত্রী ওঠানামা, নেই নিয়ম নীতির কোনো তোয়াক্কা। এই চিত্র গাজীপুর সিটি কর্পোরেশন ও টঙ্গীর বিভিন্ন সড়ক মহাসড়কের। 3 চাকার এসব নিষিদ্ধ বাহনের যত্রতত্র পার্কিং, ওভারটেকিং এর ফলে বাস, ট্রাক, প্রাইভেট কার ও মোটর সাইকেল স্বাভাবিক গতিতে চলতে পারছে না। তৈরি হচ্ছে তীব্র যানজট, বাড়ছে দুর্ঘটনাও। ডান বাম ঠিকঠাক মতো বুঝে না, এদের জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে বড় দুর্ঘটনার শিকার আমরা হয়ে যাই। হাইওয়ে রোডে এভাবে অটো আসাটা ঠিক না। দিন দিন এসব নিষিদ্ধ যানের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি লাইসেন্স ছাড়াই চলছে নতুন যান তৈরি ও বিক্রির কাজ। পারমিশন আছে দেখে কি আর মানুষ মেরে ফেলাইবো? অটো কি দেখে আমরা পারমিশন নাই দেখে কি আর মানুষ মারতে পারবো না? অটোটার পারমিশন নাই, এটা সবাই যেভাবে বিক্রি করে আমরা ওইভাবে বিক্রি করি। অবৈধভাবে তৈরি এসব যানবাহন সড়কে আরো বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করেন সচেতন মহল। সবচেয়ে বড় দুর্ভোগ আমাদের অটো রিক্সা, ডিসিপ্লিন মোতাবেক তারা চলাফেরা না করাতে বিশেষ করে ভয়াবহ অ্যাক্সিডেন্ট গুলো তারা অটো রিক্সা গুলো এবং হুন্ডা। নিয়মিত অভিযান ও ডাম্পিং কার্যক্রম পরিচালনা করলেও কেন্দ্রীয় পর্যায়ের সমন্বিত সিদ্ধান্ত ছাড়া অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে জানায় ট্রাফিক পুলিশ। রাষ্ট্রীয় আইনে যেহেতু বলে দেওয়া আছে যে হাইওয়ে রাস্তায় অটোরিকশা চলাচল করা নিষেধ, তো এক্ষেত্রে যদি সাধারণ নাগরিক আইনের প্রতি আরো শ্রদ্ধাশীল হন এবং তারা যদি অটোরিকশা গুলো বর্জন করেন মূলত হাইওয়ে রাস্তায়, তাহলে আশা করি এটার একটা সুফল আসবে। সরকারি সিদ্ধান্তের অপেক্ষার কথা জানালেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক।
একটা নির্দেশনা আমরা কেন্দ্রীয় সরকার থেকে, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাওয়ার সাথে সাথে আমরা এই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উপর বাড়তি চাপ সৃষ্টিকারী এই নিষিদ্ধ যানের বিরুদ্ধে সমন্বিত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালীতে অত্যাধুনিক মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার জেরে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে। এই ঘটনার জন্য সরাসরি তেহরানকে দায়ী করে ইরানে ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে বাহরাইন ও জর্ডানে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরানও। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়ে সংঘাত বন্ধের জোর দাবি জানিয়েছে জাতিসংঘ। হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার জেরে মঙ্গলবার বিকেল থেকে ইরানে প্রতিশোধমূলক হামলা শুরু করে সেন্টকম। এটিকে অযৌক্তিক ইরানি আগ্রাসনের আনুপাতিক জবাব বলছে তারা। এক্সিওস জানায়, ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপ, জাস্ক ও বন্দর আব্বাসের আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা লক্ষ্য করেই চালানো হয়েছে হামলা। এর আগে হেলিকপ্টার ভূপাতিত করার নজিরবিহীন এই ঘটনার জন্য সরাসরি ইরানকেই দোষ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট জানান, যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদে আঘাত হানার পর এর অনিবার্য জবাব দেওয়া এখন মার্কিন প্রশাসনের অবশ্য কর্তব্য। এদিকে মার্কিন এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সশস্ত্র বাহিনী কোনো হামলার জবাব দিতে ছাড়বে না জানিয়ে তিনি বলেন, নিরাপদে থাকতে চাইলে মার্কিনীদের দ্রুত এই অঞ্চল ছেড়ে যেতে হবে। এরই মধ্যে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ওপর ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া এই সংঘাতে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। অবিলম্বে সব ধরনের সংঘাত বন্ধের পাশাপাশি লেবানন, ইরান ও গাজায় ঘোষিত যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলার জোরালো আহ্বান জানিয়েছে সংস্থাটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে ছড়িয়ে পড়া সামরিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি এবং শেয়ার বাজারে। মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় এশিয়ার শেয়ার বাজারগুলোতে বড় ধরনের দরপতন দেখা গেছে। আর এর পাশাপাশি জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে অনেকটাই বেড়ে গেছে। আর এর ফলে বিশ্বজুড়ে নতুন করে মূল্যস্ফীতি বাড়ার প্রবল শঙ্কা করছেন বিনিয়োগকারীরা। যুক্তরাষ্ট্র ইরানের সামরিক উত্তেজনার খবরে টালমাটাল এশিয়ার শেয়ার বাজার। জাপানের নিক্কেই সূচক কমেছে 0.9% এবং দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি খাতের কোসপি সূচক পড়েছে 2%। এদিকে 7 সপ্তাহের সর্বনিম্ন অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়েছে জ্বালানি বাজার। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি $92.29 এবং যুক্তরাষ্ট্রের WTI তেলের দাম উঠেছে $88.97। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে সবার নজর এখন যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্যের দিকে। অর্থনীতিবিদদের সংখ্যা চলমান এই যুদ্ধের নেতিবাচক প্রভাবে মে মাস শেষে 4.2% পৌঁছাতে পারে মূল্যস্ফীতির হার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করে খার্কিভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার চালানো এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 20 জনেরও বেশি। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আবাসিক ও বাণিজ্যিক ভবনে হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে জোর তৎপরতা চলছে। ব্রিটিশ, ফ্রান্স ও জার্মানির শীর্ষ নেতাদের কাছ থেকে শান্তি আলোচনার সমর্থন নিয়ে জেলেনস্কির কিয়েভে ফেরার পথেই এই হামলার ঘটনা ঘটে। নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।